আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে হলো ভিডিওটা শুরু করতেছি। শুরু বলতে হলো মাঝের থেকে হয়তো আপনারা দেখতেছেন। সকালবেলা হলো ঢাকা থেকে ফেনী আসছি 6:30টার সময় রওনা দিয়ে। কিন্তু কোনো কারণে ক্যামেরা হ্যাং করে আমার টোটাল আসার ভিডিওটা হয় নাই। এটা খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড আমি। কেননা আবার এই ভিডিওর জন্য আমি ঢাকা থেকে আবার ফেনী আসবো আজকে, এটা তো আর হয় না। তো আজকেই আবার আমি ঢাকা ব্যাক করতেছি। তো চলুন তাহলে শুরু করি ফেনী থেকে ঢাকার ভিডিও। তো হে এভরিওয়ান, দিস ইজ শামসুল আরিফিন পিয়াস অ্যান্ড ইউ আর ওয়াচিং নুব রাইডার। ওয়েলকাম টু অ্যানাদার মোটো ব্লগ। ঢাকা থেকে আমি আর আমার কাজিন আর কাজিনের ওয়াইফ হলো 2 বাইকে করে আসছি। তো সকালবেলা আমরা 6:30টার দিকে রওনা দিছি। 7টার সময় অ্যাকচুয়ালি মাতুয়াইল রাজধানী পেট্রোল পাম্প থেকে আমরা রওনা দিছি, ধরা যায় সেটাই আসলে টাইম ধরি। 7:05-এ রওনা দিয়ে আমরা 10টা বাজার 1 মিনিট আগে বাড়ি ঢুকছি। তো এর মাঝখানে আমরা প্রায় 4টা-5টার মতো ব্রেক নিছি এবং এর মধ্যে নাস্তার ব্রেকও আছে। তো আলহামদুলিল্লাহ রাস্তা যথেষ্ট ফাঁকা, আমরা খুব রিল্যাক্সলি চলে আসছি। এটা একটা ভালো হয়েছে। আর আবহাওয়া সকালবেলা আসার মূল কারণ হলো আপনারা ঈদের দিন কেমন গরম পড়ছে সবাই জানেন, ঈদের আগের 4-5 দিন সহ। তো সকাল সকাল আসছে এই কারণেই যে গরমটা পড়ার আগে আমরা যাতে চলে আসি, এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো আসছি আমরা, কোনো প্যারা হয় নাই, কোনো রোদের কোনো প্যারা ছিল না। রাস্তাঘাটে গাড়ি ছিল, প্রাইভেট কার 2-1টা প্যারা দিছে। আর ভিডিও যেহেতু লোড হয় নাই, একটা ভিডিও লোড হলে খুব ভালো লাগতো। এই যে আমরা যে মহিলা মানুষদের রাস্তার মধ্যে ভয় পাই, আমার সামনে আপনার এই ক্যান্টনমেন্টের পরে আমার গাড়ি তখন 95+, আমার পিছনে স্টার লাইনের একটা বাস, সেটাও সেম স্পিডে আসতেছে। মহিলা একটা রাস্তার মাঝখান দিয়ে হঠাৎ করে দৌড় দিছে এবং দৌড়ে এসে রাস্তা পার হয়ে গলিতে ঢুকে, তার কোনো ভ্রুক্ষেপে নেই যে এই জায়গায় আমরা যে গাড়ি ব্রেক করে গাড়ি জিরো করে ফেলছি তারা বাঁচাইতে, যে নিজের একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয়ে গেছে, তার কোনো প্যারা নেই। কাজিনকে দেখা যাচ্ছে না, কাজিন আসুক, আসলে তারপর একসাথে আবার শুরু করব। প্যারা হয়ে গেছে যে আমি টার্গেট নিয়ে আসছি, আজকেই আমি ঢাকা ব্যাক করব, আমি থাকবো না আজকে বাড়িতে। যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন সবাই ঢাকাতেই, আর এখানে হলো আমার অন্যান্য চাচাদের শ্বশুর বাড়ি। তো তারা করতে পারে, আমার আসলে এখানে এসে ফ্যামিলি না নিয়ে আসলে, মা আর বোনের না নিয়ে আসলে থাকার কোনো ইচ্ছা নাই। আসি আমি প্রতি ঈদের একটা আমার রুটিন, আসবো, এসে আমি একদিন থেকে আমি চলে যাই। তো আজকেও ওইভাবেই চলে যাচ্ছি। আর এখানে বাইক নিয়ে এইবারই ফার্স্ট হলো আমি দিনে এসে দিনে যাচ্ছি। নর্মালি আমি এর আগেও বাইক নিয়ে আসলে থাকছি, থেকে তারপরে গেছি। আর দিনে এসে দিনে গেলে বাসে আসা যাওয়াটা ইজি। কিন্তু আজকে একটা চ্যালেঞ্জ নিছি যে না, বাসেই ব্যাক করবো। কী করতেছে বাবা, কী করলো? আমি আমার লাইন দিয়ে কর্নারিং করতেছি, সে আমার লাইনে এসে রাস্তায় যাচ্ছে। গ্রামের আমি এই জিনিসটাই সবচেয়ে অপছন্দ, এই সিএনজি অটোরিকশা। এরা রুল তো পরের কথা, এরা কোনো হর্নও দিবে না। আমি আমার লাইন দিয়ে আমি কর্নারিং মারতেছি, আমি তো তার লাইনে যাই নাই, সে আমার লাইন তার লাইন সব ব্লক করে আসতেছে। ওই পাশ দিয়ে তো গাড়ি আসবে, এটা তো তার প্রেডিকশনে থাকা উচিত। দেখ, আমার একটু ভুল আছে, আমি আসলে ভাবছি ওই পাশ থেকে হর্ন আসবে অথবা সে তার লাইনে আসবে, আমি হর্ন দিই নেই। আমি আমি নিয়ম মানতেছি দেখে সেও নিয়ম মানবে, এটা আমি ধরে নিয়েছিলাম, এটা আমার মিস্টেক। এই ধরনের ঘটনা, সারা হাইওয়ে ঘুরে আসলাম, এত প্যারায় পড়লাম না, এই জায়গায় এসে প্যারায় পড়ে গেলাম। যাক, ওইটা প্যারা নেই। এখন যেটা বলতেছিলাম যে আমি অ্যাকচুয়ালি এসে থাকি না। আজকে চ্যালেঞ্জটা এই কারণে নিচ্ছি, সামনে একটা টার্গেট নিয়েছি, কক্সবাজার যাব। তো একদিনে ঢাকা থেকে যদি আমি ফেনী থেকে আবার ঢাকা ব্যাক করতে পারি, তাহলে ইনশাল্লাহ কক্সবাজারও যাব। কোরবানির ঈদের টার্গেট কক্সবাজার যাব আমি, আর কয়েকটা ফ্রেন্ড আছে। তো ইনশাল্লাহ কক্সবাজারের ব্লগ আপনারা পাবেন। আমার বাইক যেহেতু পাহাড় দেখছে, সমুদ্র দেখাটা তার বাকি আছে, তো সমুদ্র আমি দেখাবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। চলুন তাহলে রোডে উঠে বাকি কথা শেয়ার করি। আমার কাজিন তার শ্বশুরবাড়িতে যাচ্ছে। তার শ্বশুরবাড়ি, তার নানা বাড়ি, দাদা বাড়ি একটা ফেনীর একটা সার্কেলের মধ্যেই। তার শ্বশুরবাড়ি আমি জায়গাটার নাম ভুলে গেলাম। নানা বাড়ি পরশুরাম, আর দাদা বাড়ি যে আমাদের সোনাপুর। তো এখান থেকে
এই পাশে একটা শর্টকাট রাস্তা ছিল, কিন্তু লাস্টবার আমি ওনার সাথে গিয়ে দেখছিলাম যে হচ্ছিলো রাস্তাটা ভয়ঙ্কর খারাপ। তো এই কারণে হচ্ছিলো হাইওয়ে দিয়ে মেইন রোড দিয়ে গেলে হচ্ছিলো আপনি স্পিডিং করে ওই যে সময়টা আপনি শর্টকাটে বাঁচানোর চিন্তা করতেছেন সেইটা পার হয়ে যাবে। আর এই জায়গায় আরেকটা বড় প্রবলেম হচ্ছে হলো আমার পিছনে যে আছে সে খুব প্যারা খাচ্ছে। এই যে রাস্তা দেখতেছেন, এখানে একটু পরপর স্পিড ব্রেকার আছে, হ্যাঁ, কিন্তু স্পিড ব্রেকারে কোনো কালারিং নাই, একদম রাস্তার সাথে মনে হচ্ছে মিশে আছে। হঠাৎ করে যখন হচ্ছে হলো সামনে আসবে তখন কিছু করার নাই, কোত্থেকে চলে আসবে আপনি টেরও পাবেন না, স্পিড ব্রেকার চলে আসতেছে। তো ও পিছনে হলো জাম্প করতেছে, তো এই একটা প্যারা। এখন এটা তো হচ্ছিলো এই জন্য যে স্লো চালাবো, বাসায় যাওয়ার তাড়া থাকলে আসলে স্লো আসে না। 30, 35, 40-তে চালানো তো স্পিডিংও বলা যায় না। এই রোডে সিএনজি হচ্ছে হলো এরকম স্পিডেই যায়, আপনি যদি আস্তে চালান আপনার 1000টা সিএনজি ক্রস করে যাবে। তো এই প্যারার থেকে বাঁচার জন্য আসলে একটু স্পিড উঠানোর চেষ্টা করতেছি, কিন্তু লাভ হচ্ছে না। সে যাই হোক, এখান দিয়ে যাই। এখান থেকে ফার্স্টে হচ্ছে হলো ফেনী হাসপাতাল মোড়ে যাব। হাসপাতাল মোড় থেকে স্টারলাইন পাম্পের ওদিক দিয়ে বেরোবো। টার্গেট আছে স্টারলাইন পাম্পে একটা ব্রেক দিব হচ্ছে হলো নূরজাহানে, এরপরে হচ্ছে দাউদকান্দিতে একটা, তারপরে একদম মুক্তি পেট্রোল পাম্প মাতোয়াইল, ওখানে যে দেখি কতটুকু সাকসেস হয়। চলুন তাহলে সামনে বাকি কথা শেয়ার করি। পাঠাননগর দিয়ে হচ্ছে হলো সেমি হাইওয়ে বলতে পারেন উঠে গেছি। এই রোডে প্রচুর বাস সিএনজি গাড়ি সবই চলে, আবার বড় বাস চলে। ছাগলনাইয়া রুট, এটা ছাগলনাইয়া টু ফেনী সদরে ঢুকবে। তো ওই যে আমার সামনে কাজিন যাচ্ছে, সে আমার সাথে রানীরহাট পর্যন্ত যাবে, রানীরহাট থেকে সে ডানে ঢুকে যাবে, আর আমি হচ্ছে হলো সোজা চলে যাব। সে হলো পরশুরামের ওদিক যে একটু অল্প যাবে, বেশি দূর যাবে না, আর আমি হলো ঢাকার দিকে রওনা দিয়ে দিব। তো কাজিনের বাইক ঈদের আগে হচ্ছিল একটা ভালো সার্ভিস দিছে, তারপর নাকি বাইকে কিছু সমস্যা হয়ে গেছে। 42,000 কিলো হয়ে গেছে, তো প্রায় মোটামুটি 10,000-এর আশপাশে একটা সে সার্ভিস দিছে, তারপর ওনাকে আছে। আমি এই বয়ে আছি যে আমার তো মাত্র 13,000, এখনও আমার বড় সার্ভিস যায় নাই। তবে আমি ফিল করতেছি খুব তাড়াতাড়ি একটা বলে স্যার একটু প্রবলেম করতেছে, এটা একটা যাবে। ও আরেকটা কথা বলা হয় নাই, আমি একটু আগে হচ্ছিল ক্যামেরার ভিডিও করা হয় নাই, আমার পিছনের চাকায় মোটামুটি 2 ইঞ্চি একটা তার কাটা ঢুকে গেছিলো, এবং যে এলো সেটা ফুটাটা বন্ধ করতে কষ্ট হচ্ছিলো। যাক, বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে না, আল্লাহ আল্লাহ করে চলে যেতে পারবো মনে হচ্ছে। আর যদি কোনো প্রবলেম না হয় তাইলে আলহামদুলিল্লাহ। তো চলুন তাইলে একবার স্টারলাইন পাম্পে যেয়ে তারপর আবার ক্যামেরা অন করব। আপনাদেরকে বলছিলাম স্টারলাইন পাম্পে যেয়ে ক্যামেরা অন করব। দুর্ভাগ্যবশত আমি একটা টার্গেট নিয়েছিলাম যে একবারে 200 কিলো ফিল আপ হলে, মানে 200 কিলো পূরণ হলে তারপর হচ্ছিলো গাড়ি একটা ব্রেক দিবে। স্টারলাইন পাম্পে আর থামি নাই, থামসি এসে হচ্ছিলো 14 গ্রাম পার হয়ে বাবুর্চি বাজারে। তো টার্গেট তো পরের কথা, আমি মোটামুটি প্রায় হচ্ছে হলো 30-35 কিলো আগে আসছি। তো স্টারলাইন পাম্প থেকে হয় না, এই কারণে হচ্ছিলো আপনাদের সাথে আগের ফুটেজ শেয়ার করতে পারতেছি না। এখন বাবুর্চি বাজারে থামছিলাম এই যে একটা জায়গায়, যে একটু পানি টানি খাবো, কারণ অনেকক্ষণ রোড করা। যখন রাইড করতেছি তখন কোনো প্যারা হচ্ছে না, যখন থামাইতেছি পুরো মনে হচ্ছে শরীরের সব এনার্জি শুষে নিচ্ছে। তো এই জন্য একটু ঠান্ডা পানি খাবো ভাবলাম, যে এমন এক জায়গায় দাঁড়াইছি যেখানে আশপাশে কোথাও ফ্রিজ নেই। 4-5টা দোকান খুঁজে তারপর হচ্ছিল নর্মাল পানি খেলাম, আর কী করবো। আর গাড়িটাকে একটু রেস্ট দেওয়া দরকার। আপনারা জানেন হচ্ছিলো জিক্সার হচ্ছিলো একটা এয়ার কুলড ইঞ্জিন। এয়ার কুলড ইঞ্জিন হওয়ার পর অন্যান্য বাইক থেকে এটা একটু বেশি হিট হয়, যদিও পারফরমেন্সে কোনো প্রবলেম হয় না। তো এটা একটা 50-60 কিলো পর একটা রেস যদি না দেই, মানে নিজের কাছেই হচ্ছিলো গাড়ির সাউন্ডই চেঞ্জ হয়ে যায়। তো এই কারণে একটা ব্রেক দিছিলাম, ব্রেকের পরে হচ্ছিলো এখন যাচ্ছি। যাক, বাবুর্চি বাজার হলো 14 গ্রাম পার হয়ে গেছি। এরপরে আমার টার্গেট হচ্ছে হলো হয়তো নূরজাহানে আর থামবো না। নূরজাহান এখান থেকে খুব সম্ভবত 10-12 কিলো। তো নূরজাহানেও থামবো না, ক্যান্টনমেন্টেও থামবো না। থামলে হচ্ছিলো জাস্ট একটু পানি আর চা খাওয়ার জন্য মাঝামাঝি কোনো একটা বড় বড় বলতে যেখানে হলো মানুষজন বাস টাস থামে, মোটামুটি স্টপেজ টাইপ, সেখানে আমি একটু চাটা খেয়ে নিব। কেননা ঈদের সময় রাস্তা ফাঁকা, আর যে পরিমাণ ছিনতাইয়ের ঘটনা ঘটতেছে, এই কারণে যে কোনো জায়গায় দাঁড়ানোটা আসলে আমি সেফ মনে করি না আমার নিজের দিক থেকে। তো সেই কারণে চলুন একটু সামনে আগে, তারপর আবার কোথাও। এত সুন্দর এই ঈদের সময় আসতে এই জন্যই ভালো লাগে। দেখেন আপনার, মানে আমি অ্যাভারেজে ক্রুজ করতেছি হচ্ছিলো 95, 100, 90, 85+ এভরি টাইম।
এবং মানে চলতেছে, গাড়ি চলতেছে, ব্রেক ধরা লাগতেছে না, ক্লাচ ধরা লাগতেছে না। এবং সকালবেলা আসার সময় আসছিলাম হচ্ছিলো জাস্ট ভাই ওই যে বললাম একটু 90 উপরে গেলে তার প্রবলেম করে দেখে 80-85 এর উপরে উঠতেছিলাম না। তো ওই সময় প্রচুর গাড়ি আমাদের ওভারটেক করছে, আর এখন যখন আমি 90+, 100+ চালাচ্ছি, আমাকে খুব কম গাড়ি ওভারটেক করতেছে, এটা আমার একটা স্বস্তি। বাসগুলি করতেছে, বাসগুলি আসলে 100-এর উপর যেও মানতেছে না, ওরা 120-110 এইভাবে চালাচ্ছে। বিশেষ করে স্টার লাইন আমারে অনেকগুলি ওভারটেক করছে। আর এত সুন্দর রাস্তায় যে দেখেন সামনে ওই দূর দূরান্তে গাড়ি, আমিও 90-তে চালাচ্ছি, তারাও এরকমই চালাচ্ছে, কাছে ধীরে ধীরে আসতেছে। মানে এই টাইপের রাস্তা পেলে আসলে এটা যদি ডেইলি ঢাকা চিটাগাং হাইওয়ে এরকম হতো, ডেইলি আপ ডাউনে কোনো প্যারা নেই। আমি অলমোস্ট হচ্ছে হলো 230 কিলোর উপরে চালাই ফেলছি, এবং 230 কিলো চালানোর পরে আমার শরীরে এনার্জির কোনো ঘাটতি হচ্ছে না। মানে এত সুন্দর স্মুথ রাস্তা, সাথে হচ্ছে হলো এত সুন্দর ফাঁকা। তো আপনার জার্নির কষ্টটা আসলে ওইভাবে লাগতেছে না। এয়ার ব্লাস্ট একটা লাগতেছে, এটা কিছু করার নাই, এটা একটু স্পোর্টস বাইক হলে তো সামনে ভাইজারের কারণে কিছু উইন্ডশিল্ডের কারণে কিছুটা হলেও কম লাগতো, এখন ওটা তো আর কিছু করার নাই। ওটার জন্য একটু অটোমেটিক টায়ার্ড হব, কিন্তু আপনার যদি একটু পরপর ডিহাইড্রেট নিজেকে করে নিই, 40-50 কিলো যেতে হচ্ছিলো, সময় লাগতেছে সর্বোচ্চ 30-35-40 মিনিট। 40 মিনিট পর পর একটা ব্রেক দিয়ে একটা পানি টানি খেয়ে নিলে ওই ডিহাইড্রেশনের আসলে মনে হয় না তখন কোনো ঘাটতি হবে, কেননা আপনি ঘামতেছেন না, বাতাস ঠান্ডা। তো বাতাস ঠান্ডার কারণে, না ঘামার কারণে হচ্ছিলো রিল্যাক্সলি চালানো যাচ্ছে। এরকম ঢাকা চিটাগাং হাইওয়েতে আমি ঈদের সময় এই জন্যই আসি। লাস্ট যেবার সাজেক আসলাম, সাজেকের ব্লগে আপনারা হয়তো দেখছেন, আসার সময় আমি কী পরিমাণ জ্যাম ঠেলা লাগছে। আসার সময় প্রায় মনে হয় 2.5-3 ঘন্টা আমি জ্যামই ঠেলছি। আমরা স্পট ধরতে পারি নাই, স্পট না ধরতে পারার কারণে হচ্ছে হলো আমরা ওই দিন আর সাজেক উঠতে পারি নাই, পরে সিঙ্গেলে আমি একলাই উঠছিলাম। তো আজকের মতো যদি রোড হইতো, আমি সকালে এই 10টার সাজেকের ট্রিপ মনে হয় ভোরে রওনা দিলেই ধরে ফেলতো, রাতে রওনা দেওয়া লাগতো না, আলো ফোটার পর রওনা দিলেও ধরা যেত। মানে এত সুন্দর, এত রিল্যাক্সলি রাস্তা। চলেন সামনে বাকি কথা বলবো। সামনের বাসটা আমাদের ওভারটেক টেক করে এসে এখানে এসে খুব প্যারা দিচ্ছে। স্টেশনে এসে সাইড না করে যাচ্ছে, আর এই ভদ্রলোক সে হেলমেট টেলমেট ছাড়া বিন্দাস বাসওয়ালার জ্ঞান দিতেছে, সাইড না করে কেন নিতেছে। তুই বেটা হেলমেট পরস নাই, তুই আরেকজনের জ্ঞান দিস কেন? আমি অন দিতেছি, আমারও সাইড দেয় না। মানে বয়স্ক ছাত্রী, লুকিং গ্লাস নাই, কিছু নেই। লুকিং গ্লাস ছাড়া রাস্তায় কেমনে চলে হাইওয়েতে, আমি এটা বুঝি না। হাইওয়েতে লুকিং গ্লাস আমার মাস্ট লাগে। হাইওয়েতে লুকিং গ্লাস ছাড়া কীভাবে কেমনে গাড়ি চালায়? ওই যে সামনে আরেক ছাত্রী, সে হচ্ছে একটু পর পর ওই যে পিছনে তাকায় তাকায় দেখতেছে আমি আসি কিনা বা কোনো গাড়ি আছে কিনা, সে ডানে যাবে। তো সে হাই স্পিডিং করতেছে, উইথ আমি 70-তেও তাকে ধরতে পারতেছিলাম না, 80+ ছিল সে। 80+ ক্রুজ করতেছেন আপনি রাস্তার মধ্যে, আপনার গাড়িতে লুকিং গ্লাস নেই। আপনি কি গাড়ি রাস্তার সর্বোচ্চ গতির গাড়ি, যে পিছন থেকে আপনাকে কেউ ক্রস করবে না, কেউ এসে মেরে দিবে না, এইগুলির হচ্ছে হলো সবার আগে পুলিশ দিয়ে রাস্তার মাঝখানে দাঁড়ায় পিটানো উচিত, যাতে অন্যরা দেখে এই কাজগুলি না করে। লুকিং গ্লাস আপনার হাইওয়েতে কেন, নর্মাল যে কোনো জায়গায় চলার জন্য মাস্ট। আপনি কখনোই কোনো জায়গার টপ স্পিডের গাড়ি না, আমাদের বাংলাদেশে যে কয়টা বাইক আছে তার থেকে প্রাইভেট কারের স্পিড বেশি, আপনাকে যে কোনো সময় যে কোনো প্রাইভেট কার ক্রস করে যাবে। আপনি কেন হচ্ছে হলো চিন্তা করবেন আপনি ক্রস করবেন? দেখেন 100 তুলছি, 100তে এটা আসলে একটু বোরিং, বোরিং এই কারণে এটা আমি মাওয়াতে ফিল করি। চলতেছে চলতেছে, মানে কোনো বিনোদন নাই। এটাই তাও একটু বিনোদন আছে যে অটো টটো আসে, মানে খেয়াল রাখা লাগে এদিক ওদিক, ইন্টারসেকশনগুলি পরে সেগুলিতে একটু সাবধান হওয়া লাগে। মাওয়াতে হচ্ছে হলো তো কোনো সাবধানতার ইয়ে নেই, সোজা চলতেছেন চলতেছেন, সামনের গাড়ি কী করে শুধু এইটা দেখবেন, আশপাশের কোনো কিছু দেখার দরকার নেই। এখানে তাও এই প্যারাটা আছে, আশপাশ দেখা লাগে না। তো এটাও আজকে হলো আমার ঘুম চলে আসতো, একে রাতে ঘুম হয় নাই, সকালবেলা ফেনি আসছি, আবার এখন ব্যাক করতেছি দুপুরের দিকে। এইটা খুবই প্যাথেটিক, কিছু করার নেই। আর সামনের এই বিআরটিসি গাড়িটা ভালোই টানে, বিআরটিসি গাড়িটারে আমি একবার ওভারটেক করি, সে আমার ওভারটেক করে। এবারে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আমাদের ভালোই টানাটানি চলতেছে, এমন না যে রেস করা হইতেছে। আপনি আমার স্পিড দেখলে বুঝবেন আমি কোনো গাড়ির সাথে রেস করতেছি না। আমারে কিছু জায়গায় আমি ক্যামেরা অন ছিল না, আমার আসছে পিছনের বাইক, লোকাল বাইক, হেলমেট টেলমেট ছাড়া সেই পালসার নিয়ে টানতেছে। আমি ছেড়ে দিছি, ভাই যাও তুমি। সে ভাবটা এমন, পালসার নিয়ে সে 100-এ আমাকে ক্রস করে ফেলবে। ক্যামেরাটা আবার অন করলাম, এই দেখেন রাস্তার পাশে বিজ্ঞাপনের জন্য হচ্ছে হলো প্রচুর ব্যানার দিয়ে রাখছে।
দেখতে ভালোই লাগতেছে। বিজ্ঞাপনগুলি দিলে যদি কালারফুল বিজ্ঞাপন দেয় তাহলে একটু ভালো লাগবে। আর যেহেতু সবুজের মাঝখানে মাঝখানে হচ্ছিল দিয়ে রাখছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো এই কারণে আসলে ক্যামেরাটা অন করলাম। আর প্রায় দাউদকান্দির কাছাকাছি পৌঁছে গেছি। ইচ্ছা আছে দাউদকান্দির পরে যে হচ্ছিল একটা ব্রেক দিব। সরি, দাউদকান্দি না, আমরা নূরজাহানের কাছাকাছি পৌঁছেছি। দাউদকান্দি এখন অনেক দূরে আছে। এর মাঝে একটা ব্রেক দিব, তারপর গজারিয়া বা ভবেরচর ওই জায়গায় একটা ব্রেক দিব, আর দুইটা ব্রেক দিব। 3 নম্বর ব্রেকটা হবে হচ্ছে হলো পেট্রোল পাম্পে লাস্ট মাতোয়াইলে, সেখানে ট্যাঙ্কিটা লোড করে মাইলেজটা হিসাব করবো। ক্যান্টনমেন্ট পার হয়ে অলমোস্ট গৌরীপুর কাছাকাছি পৌঁছে গেছি। এই যে আপনার যখনই ক্যামেরা অন করতেছে আপনারা হয়তো ক্রুজিং স্পিড দেখতেছেন 80 প্লাস অথবা 90 প্লাস। তো এইভাবেই চলতেছে। প্রায় অলমোস্ট আমি যেটা হিসাব করতেছি 3টার মধ্যে পৌঁছে যাব। তার মানে স্টারলাইন পেট্রোল পাম্প থেকে ঢাকা আমার বাসায় পৌঁছাইতে 2 ঘন্টা, 2.25 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো সময় লাগবে। খুবই ভালো। তো এটা নর্মাল সময়ে বাইকে ব্রেক এতগুলি দিয়ে আসলে সম্ভব না। একটা কন্টিনিউয়াস স্পিডে চলতেছে, তো ব্রেক যতই দেই, যতক্ষণ গাড়ি চলতেছে ততক্ষণ আমি একটা মানে কন্টিনিউয়াস চলতেছে। 50 কিলো পরে ব্রেক দিচ্ছি, 50 কিলো আমি 30-35 মিনিটে পার হয়ে যাচ্ছি। তো এই কারণে আসলে গায়ে লাগতেছে না। আর চলুন তাহলে একবার মেঘনা পার হই। মেঘনা সেতুর উপরে ক্যামেরা অন করার ইচ্ছা আছে। যদি ক্যামেরায় কোনো প্রবলেম না হয় তাহলে হয়তো ভিডিও হবে। আর যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে হলো এর পরে যখন ব্রেক দিব তখন বাকি আবার ভিডিও অন করব। মেঘনা পার হয়ে গেছি। এখন হচ্ছে না আমরা এই গজারিয়া ভবেরচর ভাটেরচর যেই মাঝামাঝি যে রোডটা, মেঘনা আর গোমতীর মাঝামাঝি, সরি মেঘনা না, গোমতী পার হয়েছি, মেঘনা হলো সামনে। তো এর মাঝামাঝি রাস্তা দিয়ে যাচ্ছি। আর সামনে ব্রেক দিব একটা জায়গা খুঁজছি যেখানে কোনো হোটেল খোলা নাই, মানে কোনো দোকানপাট আশপাশে খোলা নাই। বাম্পার দিয়ে অনেকক্ষণ দেখতে দেখতে যাচ্ছি। যতগুলি স্টপেজ টাইপ জায়গা আছে প্রত্যেকটা জায়গায় অফ। দেখি সামনে কোথাও পেলে এখানে নেমে একটু পানি টানি খাবো। আর হচ্ছে হলো বাইকের অক্টেন বুস্টারটাও ব্যাগ থেকে বের করতে হবে। তো দেখি সামনে পাই কিনা। তো এই একটা জায়গা পাইছিলাম মেঘনা সেতুর একদম আগে আগে, সামনেই মেঘনা সেতু। তো এখানে দাঁড়াইতে পারছি। এখানেও হচ্ছে হলো প্রায় ধরেন যে 20-25টা দোকান আছে, এর মধ্যে একটা দোকানই শুধুমাত্র খোলা। তবে ওই একটা দোকান খোলা থাকা দরকার। ওইটার মধ্যে হচ্ছে হলো আপনার ইঞ্জিন অয়েল টয়েল বা জেনারেল সার্ভিসিংয়ের জন্য যেসব টুকটাক জিনিস লাগে সেগুলি ওই দোকানটায় দেখলাম আছে। তো এটা যাদের ওই সময় মানে এই সময় লাগতেই পারে ইমার্জেন্সি হিসেবে, সে নাকি কখনো দোকান অফ করে না। তো এটা শুনে ভালো লাগলো। এক বুড়া চাচা ছিল। তো দেখি চিটাগাং রোড ঢুকে গেছি। আর ভিডিওটা লম্বা না করি, এমনি আমার যতটুকু মনে হয় কন্টেন্ট যদি প্লাস মাইনাস করতে চাই তাহলে হয়তো 2টা এপিসোড করতে হবে। দেখি 2টা হয় না একটা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। এর বেশি লম্বা না করি, শুনে একটা পৌঁছাতে তো আর বেশিক্ষণ নাই। এই রাস্তা তো ডেইলি দেখাই আমি অফিস থেকে আবার সময়। তো বিদায়, খোদা হাফেজ। দেখা হবে সামনের কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। খোদা হাফেজ।